হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আমার যে ডেস্কটপের যে পেজটি খুলে রেখেছি সেটা দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে আমি পাসপোর্ট নিয়ে আলোচনা করব। তো আজকের যে বিষয়টি সেটি হলো যে তোমরা যারা পড়াশোনার সূত্রে অথবা চাকরির সূত্রে বিদেশে যাবে বা যাওয়ার জন্য পরিকল্পনা করছো, তাদের সবার আগে যেই ডকুমেন্টটি আগে প্রয়োজন সেটি হচ্ছে পাসপোর্ট। তো আজকে দেখাবো যে পাসপোর্ট তোমরা কিভাবে বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করে সাবমিট করবে, এবং যে সাবমিট করার পর যে ডকুমেন্টগুলো তোমাদের সঙ্গে রাখতে লাগবে ভেরিফিকেশনের জন্য, সেই ডকুমেন্ট কী কী লাগবে সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও বাড়িতে বসে এই ভিডিওটি দেখতে পারে। তো পাসপোর্ট আবেদন করার জন্য সর্বপ্রথমে যে কাজটি করতে হবে যে তোমাদের passportindia.gov.in এই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটি তোমাদেরকে আসতে হবে। আসার পর এরকম একটি ড্যাশবোর্ড তোমাদের সামনে খুলে যাবে। খুলে গেলে তোমরা এখানে দেখতে পারবে যে তোমাদের বাঁ দিকে এই যে লেখা আছে নিউ ইউজার রেজিস্ট্রেশন, এই যে অপশানটি আছে এই অপশানটি তোমরা ক্লিক করবে। আর যদি তোমাদের ইউজার আইডি থেকে থাকে তাহলে এক্সিস্টিং ইউজার লগ ইন এই অপশানটিতে ক্লিক করবে। তো আমি ধরে নিচ্ছি যে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই, তো কী করে বানাবে? তার জন্য তোমাদেরকে এই যে নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই দেখবে পরে আরেকটি পেজ খুলে যাবে। সেই পেজটিতে একটি ফর্ম চলে আসবে, সেই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো কী আছে সেই ফর্মটিতে দেখতে পাচ্ছ, এখানে আছে রেজিস্টার টু অ্যাপ্লাই অ্যাট, এখানে টিক চিহ্ন দিতে হবে সিপিভি দিল্লি অথবা পাসপোর্ট অফিস। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, তো আমি এখানে পাসপোর্ট অফিস রাখছি। আমার পাসপোর্ট অফিসটি কোথায়, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেন যে সার্কেল পাসপোর্ট অফিসে সেটি হচ্ছে কলকাতা। তো আমি এখান থেকে কলকাতা চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর এই যে অপশনটি আছে এই অপশনটিতে তোমরা দেখো লেখা আছে গিভেন নেম, অর্থাৎ তোমাদের নামটি যে আছে সে নামটি এখানে ফিল আপ করতে হবে। যদি তোমাদের নামের মিডিল নেম থাকে, সেই নাম এবং মিডিল নেম তোমাদের কিন্তু এই ঘরটির মধ্যে ফিল আপ করতে হবে, এবং তোমাদের যে সার নেম অর্থাৎ টাইটেলটি এই ঘরে ফিল আপ করতে হবে। তারপর তোমাদের এখান থেকে ডেট অফ বার্থ লিখে নেবে, এখান থেকে তোমাদের ইমেল আইডি লিখে নেবে। পরে যে অপশনটি আছে লেখা আছে ডু ইউ ওয়ান্ট ইউর লগ ইন আইডি টু বি সেম ইমেল আইডি। এই যে তুমি যেখানে ইমেল আইডিটি লিখবে এই ইমেল আইডিটি কি তোমার লগ ইন আইডি করতে চাও? তাহলে যদি করতে চাও তাহলে ইয়েস করবে, আর যদি না করো তাহলে নো করবে। তো আমার ক্ষেত্রে আমি এখান থেকে এটিকে ইয়েস করে দিচ্ছি, কারণ আমি যে ইমেল আইডিটি এখানে ইনপুট করব সেই ইমেল আইডিটি আমি আমার লগ ইন আইডি বানিয়ে নেব। তো এখান থেকে একটা যে তোমরা যে ইমেল আইডিটি লিখলে এটি এবার এখানে লিখে দেবে। তারপর এখান থেকে তোমরা একটি পাসওয়ার্ড, পছন্দসই একটি পাসওয়ার্ড এখান থেকে লিখে দেবে, আপার লোয়ার স্পেশাল ক্যারেক্টার মিলে। কনফার্ম এখান থেকে আরেকটি যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি কনফার্ম করবে আবার এখানে। তারপরে আছে হিন্ট কোশ্চেন, এখানে কিছু কোশ্চেন পাবে, যেমন তোমার বার্থ সিটি, ফেভারিট কালার, ফেভারিট ক্রিকেটার, ফেভারিট ফুড, ফার্স্ট স্কুল, তারপরে আছে মাদার মিডেন নেম। তো আমি এখান থেকে একটি পছন্দসই কোশ্চেন চুজ করে নিচ্ছি, ধরলাম আমার ফেভারিট ক্রিকেটার। তো এখান থেকে তোমাদের ফেভারিট ক্রিকেটার কোহলি হতে পারে, ধোনি হতে পারে, সৌরভ গাঙ্গুলি হতে পারে, যে তোমার ফেভারিট আছে সেই ফেভারিটের নামটি এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখান থেকে আবার তোমরা ক্যাপচাটি ফিল আপ করবে। ক্যাপচাটি ফিল আপ করার পর এখান থেকে করবে হলো রেজিস্টার। তো তোমাদের কিন্তু যে ইমেল আইডি বা অথবা মোবাইল নাম্বার দিচ্ছ সেখানে কিন্তু তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চলে যাবে। তারপর তোমাদেরকে লগ ইন আইডি দিয়ে আবার লগ ইন করতে হবে। লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যখন তোমরা পেয়ে যাবে তারপর তোমাদেরকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পেজটিকে লগ ইন করবে। লগ ইন করার পর এবার তোমাদেরকে চলে আসতে হবে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অথবা রি ইস্যু পাসপোর্ট, এই সেকশনটি আছে, এই সেকশনটি তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে আরেকটি অপশন চলে আসছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট রি ইস্যু পাসপোর্ট। এই যে লেখা আছে ক্লিক হেয়ার ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তারপর এখানে দেখো তিনটি অপশন চলে আসছে। একটিতে তোমাদের আছে হলো অ্যাপ্লাইং ফর, এখানে ফ্রেশ অথবা রি ইস্যু, টাইপ অফ অ্যাপ্লিকেশন, আর হচ্ছে বুকলেট টাইপ। ঠিক আছে, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে যে ফ্রেশ পাসপোর্ট আছে, ফ্রেশ পাসপোর্ট মানে হচ্ছে ধরো তোমরা আগে পাসপোর্ট আবেদন করোনি, তোমরা প্রথমবার আবেদন করছো, সেক্ষেত্রে ফ্রেশ পাসপোর্টে ক্লিক করবে। আর যদি তোমাদের পাসপোর্টের বয়স 10 বছর হয়ে যায় বা পাসপোর্ট শেষ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তোমরা যদি যখন রি ইস্যু করবে তো এখানে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে যেহেতু ফ্রেশ পাসপোর্ট আবেদন করব, তো এখান থেকে আমি ফ্রেশ পাসপোর্টে ক্লিক করে দিচ্ছি।
তারপর চলে আসবে টাইপ অফ অ্যাপ্লিকেশন। এখানে দুটি অপশন আছে, একটি নর্মাল এবং একটি তৎকাল। তো আমি নর্মালি আবেদন করব। তারপর আছে এখানে বুকলেট টাইপ, একটি আছে 36 পাতা আর একটি আছে 60 পাতা। তো 36 পাতা এবং 60টা পাতার যে ব্যাপারটি, সেটি হচ্ছে যে পাসপোর্টটি তোমার হাতে আসবে, সেই পাসপোর্টের মধ্যে পাতা থাকে, সেই পাতার মধ্যে একটি 36 পাতার একটি আছে 60 পাতা। তো আপাতত আমি 36 পাতায় নিয়ে নিচ্ছি, কারণ আমার আপ ডাউন বেশি হবে না বিদেশে। তো এবার তোমরা এখান থেকে করবে হলো নেক্সট। প্রথম যে পেজটি আছে সেই প্রথম পেজটির মধ্যে এখানে তোমার অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেন্ট ডিটেলস ফিল আপ করার জন্য প্রথমে তোমাদের এখান থেকে তোমাদের যে নাম, সেই নামটি এখান থেকে লিখে নেবে। যে যদি তোমাদের নামে মিডিল নেম থেকে থাকে তাহলে এখানেই মিডিল নেম এবং প্রথম যে নামটি মানে অক্ষরটি আছে, ধরো তোমাদের নামের যে ফার্স্ট নেম এবং মিডিল নেম সেটি এই প্রথম ঘরেই লিখে দেবে। আর এই যে সারনেম ঘরটি আছে এখানে শুধু অনলি সারনেম বসাবে, ঠিক আছে? ভুল করো না কিন্তু, কারণ ভুল করলে কিন্তু পাসপোর্ট ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেল। তারপর তোমাদের জেন্ডার এখান থেকে চুজ করে নেবে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার চুজ করে নেবে। যদি তোমার এখানে অন্য নামে কেউ জানে তাহলে এখান থেকে ইয়েস করবে অথবা নো করবে। তারপর বলছে হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, যদি তোমার নাম চেঞ্জ হয়ে থাকে তাহলে এখান থেকে ইয়েস করবে, তাহলে নো করে রাখবে। এখান থেকে তোমরা তোমাদের যে ডেট অফ বার্থ সে ডিওবিটা এখানে লিখে দেবে। তারপর আছে যে ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, তোমার জন্ম কি ইন্ডিয়ার বাইরে, যদি বাইরে হয়ে থাকে তাহলে ইয়েস করবে অথবা এখান থেকে নো করবে। তারপর বলছে প্লেস অফ বার্থ, তোমার জন্মস্থান কী বা কোথায়, তো এখান থেকে তোমাদের ভিলেজ টাউন অথবা সিটি যেটি হয় সেটি এখান থেকে চুজ করে দেবে। তারপর তোমাদের স্টেট, যেহেতু আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিয়েছি, আমি আমার ডিস্ট্রিক্ট লিখে নিয়েছি। যার আবেদন করছো বা যেই আবেদন করবে তার স্ট্যাটাস, সে ম্যারিড না আনম্যারিড সেটা এখান থেকে চুজ করে দেবে। তারপর সিটিজেন অফ ইন্ডিয়া, মানে তুমি যে ইন্ডিয়া থাকো সেটি কী হিসাবে, তো আমি যে মানে যেটা আবেদন করছি আর কি সেটি হচ্ছে বার্থ, যেহেতু এখানে জন্ম তো তাই জন্ম হিসাবে আমি দেখাচ্ছি। এরপর এখান থেকে যে ডকুমেন্টগুলো লাগছে সেটি হচ্ছে প্যান কার্ড, ভোটার কার্ড। এই প্যান কার্ড এবং ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। তারপর আছে হলো এখানে এমপ্লয়ি টাইপ, তো আমি যার আবেদন করছি সে হচ্ছে গভর্নমেন্ট সার্ভেন্ট, তো ও এই কাজের সূত্রে বিদেশ যাচ্ছে কোনো একটি প্রজেক্টের জন্য। তো তোমরা যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকো তো করবে, বা তাছাড়া এখানে অনেকগুলি অপশন আছে। তুমি যদি নো এমপ্লয়ি হয়ে থাকো তাহলে নো এমপ্লয়ি করবে, বা যদি আদার্স হয়ে থাকো তো আদার্স করবে। তো তোমাদের এখান থেকে যে এমপ্লয়ি টাইপ সেটি চুজ করে নেবে। যদি আর তারপরে আছে কি যে তোমরা যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকো বা পাবলিক সেক্টরে কাজ করে থাকো তাহলে কিন্তু এখান থেকে কোন সেক্টরে কাজ করছো সেই কাজের যে অফিসের নামটা এখানে লিখে যেতে হবে। কাজ যদি না করে থাকো তাহলে এই ঘরটি না লিখলেও চলবে। আচ্ছা, তারপরে অপশনটি হচ্ছে যে যদি তুমি মাইনর অর্থাৎ ধরো 18 বছরের নিচে যার আবেদন করছো সে তার যে প্যারেন্ট অথবা বাবা অথবা মা তারা যদি সরকারি চাকরি করে থাকে তাহলে এখান থেকে ইয়েস করবে অথবা নো করবে। ভালো করে মনে রাখবে, ইজ দেয়ার অফ ইউর প্যারেন্ট ইন কেস অফ মাইনর স্পস আর গভর্নমেন্ট সার্ভেন্ট, ঠিক আছে? এই যে ইয়েস আর নোর অপশনটি এটি কিন্তু তুমি যদি 18 বছরের নিচে কারো পাসপোর্ট আবেদন করে থাকো সেই সূত্রে যদি তার বাবা মা সরকারি চাকরি করে থাকে তাহলে ইয়েস করবে অথবা এখানে নো করবে। এবার চলে আসবে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান যদি মাধ্যমিক হয়ে থাকে বা তার উপর তাহলে 10th ক্লাস অ্যান্ড অ্যাভাব, যদি তার নিচে হয়ে থাকে তাহলে 7 পাস অর লেস, আর যদি গ্র্যাজুয়েশনের উপরে হয়ে থাকে তাহলে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাভাব এটি চুজ করে নেবে। তারপরে নিচে লাগছে হচ্ছে আধার কার্ড, ঠিক আছে? আধার কার্ড এখানে যে নাম্বারটি আছে আধারের সেই নাম্বারটি লিখে এই যে আই অ্যাগ্রি এখানে তোমরা ইয়েস করবে। ইয়েস করার পর তোমরা এই যে সম্পূর্ণ যে তথ্যটি এখানে ফিল আপ করলে তোমাদের পার্সোনাল ডিটেলস সেটা এখান থেকে সেভ মাই ডিটেলস এই অপশনটিতে ক্লিক করবে। সব ঠিকঠাক মতন ফিল আপ হয়ে গেলে তারপর তোমরা এখান থেকে এটি করবে হলো নেক্সট। এরপরে যে তথ্যটি সেই তথ্যটি হচ্ছে ফ্যামিলি ডিটেলস, অর্থাৎ যার আবেদন করছো তার ফ্যামিলি ডিটেলসের জন্য এখানে প্রথমে যেটি লাগছে সেটি হচ্ছে ফাদার্স নেম। এখানেও সেম, প্রথম ঘরে তোমাদের ফার্স্ট নেম এবং মিডিল নেম যদি থেকে থাকে তাহলে এখানে করবে, আর লাস্ট নেম অর্থাৎ সারনেমের ঘরে সারনেম বসাবে। তো এখানে বাবার নাম লাগছে, এখানে মার নাম লাগছে। যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে এখান থেকে তোমার যে মিসেসের নাম, অথবা যদি মহিলারা আবেদন করে তাহলে তার হাজব্যান্ডের নাম এখানে লিখে দিতে হবে।
ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে সেভ মাই ডিটেলস করবে, করার পরে করবে হলো এখান থেকে নেক্সট করার পর পরে যে পেজটি আছে সেই পেজটি হচ্ছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের পাসপোর্টে যে অ্যাড্রেসটি হবে, অর্থাৎ এই অ্যাড্রেসটি কিন্তু তোমাদের ভোটার কার্ড এবং আধার কার্ড দেখে এখানে ঠিকঠাকভাবে ফিল আপ করবে। তো এখান থেকে তোমাদের ভিলেজের নামটি লিখে দেবে, তারপর তোমাদের এখান থেকে ভিলেজ, টাউন, সিটি চুজ করে নেবে, এখান থেকে স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিনকোড, তোমার মোবাইল নাম্বারটি দেবে, তোমার যে ইমেল আইডি সেটি এখান থেকে ফিল আপ করবে। তারপরে আছে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, অর্থাৎ তোমরা যে এখানে অ্যাড্রেসটি দিলে এটি যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে এটিকে ইয়েস করবে। আর তারপর কি বলছে, ইজ ইয়োর পার্মানেন্ট অ্যাড্রেস সেম, ঠিক আছে, যদি সেম হয়ে থাকে যেটি বললাম তাহলে দু ক্ষেত্রেই তোমার ইয়েস করবে। তো ইয়েস হয়ে গেল, আবার সেভ মাই ডিটেলস এটি করে দেবে, করার পর এখান থেকে করবে হলো নেক্সট। তারপরে আছে হলো এমার্জেন্সি কন্ট্যাক্ট, অর্থাৎ এর আগের অ্যাড্রেসের পেজে তুমি তোমার নিজস্ব যে মোবাইল নাম্বার সেটি দিলে, নিজের ইমেল আইডিটি ফিল আপ করলে এখানে আসবে হলো এমার্জেন্সি কন্ট্যাক্ট। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ধরো তোমার যে মোবাইল নাম্বারটি আছে ডিআইবি অফিস থেকে যখন তোমাকে ফোনে পাচ্ছে না, তো সেই ক্ষেত্রে মনে করো তুমি তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তাদের এখান থেকে একজনের নাম এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। বলে দিয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস, ধরো তোমার এখানে মায়ের নাম লিখলে, অ্যাড্রেসটি লিখলে, লেখার পরে এখান থেকে তোমাদের যে মোবাইল নাম্বারটি আছে, অর্থাৎ তোমার যার নাম লিখবে তার মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবে, লিখে দিয়ে সেভ মাই ডিটেলস করে তারপর আবার এখান থেকে করবে হলো নেক্সট। তার পরের অপশনটি আছে আইডেন্টিটি সার্টিফিকেট, অর্থাৎ পাসপোর্ট ডিটেলস। এখানে বলছে হ্যাভ ইউ এভার হোল্ড অ্যানি আইডেন্টি সার্টিফিকেট, যদি কোনো সার্টিফিকেট হোল্ড হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ইয়েস করবে অথবা নো করবে। তো এই ক্ষেত্রে তোমরা সবসময় নো করে দেবে। তারপর বলছে ডিটেলস অফ প্রিভিয়াস কারেন্ট ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট, তুমি যদি আগে তুমি যদি আগে পাসপোর্ট আবেদন করে থাকো তার ডিটেলস আছে না নেই। তো যদি তোমরা ফ্রেশ আবেদন যেহেতু করছো তো নিশ্চয়ই আগে কোনো পাসপোর্ট আবেদন করোনি, তো সেক্ষেত্রে এখানে ডিটেলস নট অ্যাভেলেবেল করে দেবে। তারপরে যদি বলছে হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড অফ পাসপোর্ট বাট নট রিসিভ, এখানে বলছে তোমরা পাসপোর্ট আবেদন করেছো কিন্তু পাওনি, যদি সেই ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এখান থেকে ইয়েস করবে অথবা নো করবে। তো আমার মতে তোমরা যারা প্রথম পাসপোর্ট আবেদন করছো তারা এখানে তিনটি ক্ষেত্রেই নো করে দেবে। নো করা হয়ে গেলে তোমরা এখান থেকে করবে হলো নেক্সট। এরপর এখানে চলে আসবে আদার ডিটেলস, এটি হচ্ছে যে পুলিশ রেকর্ড অনুযায়ী তোমার রেকর্ড কীরকম তার তথ্যটি এখানে ইয়েস নোর উপর দিয়ে বোঝাতে হবে। তো তোমরা যারা পাসপোর্ট আবেদন করবে তারা সবাই এই যে দেখতে পাচ্ছ পাশে নো লেখা আছে, নো ক্লিক করে দেবে, এখানে ইয়েস করার কোনো দরকার নেই, যতগুলো নো অপশন আছে সবগুলিতে নো করে দেবে। নো হয়ে গেলে তোমরা এখান থেকে এটিকে সেভ মাই ডিটেলস করে এখান থেকে নেক্সট করে দেবে। এরপরে যে পেজটি আছে সেই পেজটি তোমাদের সামনে খুলে আসবে, দেখবে লেখা আছে পাসপোর্ট প্রিভিউ ডিটেলস, অর্থাৎ তোমাদের পাসপোর্ট যখন হাতে আসবে তার ফ্রন্ট পেজ, অর্থাৎ যেখানে তোমাদের নাম, বাবার নাম, ডিটেলস বা অ্যাড্রেস থাকবে সেই পেজটি একবার ভালোভাবে মিলিয়ে নেবে। কারণ কি, এখানে তোমাদের যে নামটি আসবে, এখানে তোমাদের ডেট অফ বার্থ আসবে, এখানে মায়ের নাম, বাবার নাম, আর এখানে তোমাদের অ্যাড্রেসটি শো করবে। ভালোভাবে মিলিয়ে নেবে আবেদন করার ফাইনাল সাবমিট করার আগে যে কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা তোমাদের নামের স্পেলিংয়ে। তো যদি সব ঠিকঠাক থাকে তো তোমরা এখান থেকে এটিকে নেক্সট করে দেবে। আর এখানে যে ফটো এবং সিগনেচার, এটি কিন্তু তোমাদের যেখানে ভেরিফিকেশন হবে সেখানে ফটো এবং সিগনেচার তুলবে, সেখানেই আপলোড ওখানকার অফিসাররাই এই দুটি কাজ করবে। নেক্সট করার পর চলে আসবে সেলফ ডিক্লারেশনের পেজ, অর্থাৎ এখান থেকে তোমাদেরকে দুটি ডকুমেন্ট চুজ করতে লাগবে। একটি হলো তোমাদের বয়স প্রুফ করার জন্য, তো বয়স প্রুফ করার জন্য আমি এখান থেকে প্যান কার্ড নিয়ে নিচ্ছি, তো তোমরা চাইলে এখান থেকে অন্য ডকুমেন্টও নিয়ে নিতে পারো। এবং পরেরটি কিন্তু নিয়ে নিচ্ছি আমি এখান থেকে আধার কার্ড, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবে বোঝানোর জন্য আমি এখান থেকে আধার কার্ড নিয়ে নিচ্ছি। এছাড়াও এখানে অনেক ডকুমেন্টস আছে, তো তোমাদের যে প্রয়োজন অনুসারে তোমরা এখান থেকে ডকুমেন্টস চুজ করে নেবে। তো আমি এখান থেকে আধার কার্ড নিয়ে নিচ্ছি। এই দুটি ডকুমেন্ট এখান থেকে চুজ করে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখো পরে এখানে একটি বক্স খুলে গেছে, তিনটি বক্স, যেখানে অ্যানেক্সার অথবা এফিডেভিটের প্রয়োজন আছে। তো প্রথমটির ক্ষেত্রে আইডেন্টি সার্টিফাইড ইন অরিজিনাল অ্যাজ পার অ্যানেক্সার এ হিসাবে, এই যে অ্যানেক্সার এটি আছে, অ্যানেক্সার এ ফিল আপ করে তোমাদেরকে অফিসে নিয়ে যেতে হবে। তারপরে আছে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি, এইগুলি কিন্তু তোমার যখন ফ্রেশ আবেদন করবে আসবে না। অর্থাৎ আসবে না বলতে, ধরো তুমি যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকো বা পাবলিক সার্ভেন্ট হয়ে থাকো, সেখানে যদি তুমি তোমাদের কোনো সেই সংস্থার নামটি লিখে ফেলো, তারপরে কিন্তু এই জিনিসগুলি আসবে। তো
তো যেহেতু আমি যার আবেদন করছি সে এলআইসির কাজের সূত্রে বাইরে যাবে, তো এখান থেকে তাকে এনওসি একটি নিয়ে নিতে হবে অফিসের থেকে। তো আমি এখান থেকে এনওসি নিয়ে নিচ্ছি, যেটি অ্যানেক্সার জি। এই ফর্মটি তোমাদেরকে ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে অ্যানেক্সার জি, এই যে ফর্মটি আছে, এখানে ফটো এবং এখান থেকে তার ডিটেলস লিখে সিগনেচার করে ওই যেখানে ভেরিফিকেশান হবে সেখানে নিয়ে যেতে হবে। তারপর এখানে চলে আসবে তোমরা যেখান থেকে আবেদন করছো, অর্থাৎ যেহেতু আমি জলপাইগুড়ি থেকে আবেদন করছি, তো আমি এখান থেকে জলপাইগুড়ি লিখে নিচ্ছি। তারপর এখানে এই টিক বক্সে আই অ্যাগ্রি করবে। আই অ্যাগ্রি করার পর তোমরা পেজটিকে সাবমিট করে দেবে। সাবমিট করার পর তোমাদের করতে হবে এবার এখান থেকে পেমেন্ট। তো পেমেন্ট করার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে যে চুজ পেমেন্ট মোড চলে এসছে। এখানে দুটি অপশন আছে। আমি এখান থেকে স্টেট ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করব। করার পর এখান থেকে নিয়ে নেক্সট করার পর দেখতে পাচ্ছ এখানে যে যার নামে আর কি আবেদনটি করেছি তার এখান থেকে রেফারেন্স নাম্বার, নাম, ডিওবি চলে এসছে। এখান থেকে করতে হবে নেক্সট করার পর দেখতে পাচ্ছ এখানে চলে এসছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবিলিটি, অর্থাৎ তোমরা যে অ্যাপয়েন্টমেন্টটি নেবে তোমাদের ডিস্ট্রিক্টের উপরে, সেই ডিস্ট্রিক্টটির থেকে আমি আমার অ্যাপয়েন্টমেন্ট যে জায়গাটি, সেই জায়গাটি আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। তো আমি যেহেতু জলপাইগুড়িতে আমি আমার ভেরিফিকেশনটি করাবো, তো সেই ক্ষেত্রে আমি আমার জলপাইগুড়ি লোকেশনটি নিয়ে নিয়েছি। এখানে সেই লোকেশনের অ্যাড্রেসটি আছে। তারপর তোমরা কী করবে, এখানে যে ক্যাপচাটি আছে, ক্যাপচাটি এই যে বক্সে দেখতে পাচ্ছ, এখানে তোমরা এই ক্যাপচাটিকে ফিল করবে, ভালোভাবে ফিল করবে আর যাতে কোনো ভুল না হয়ে যায়। তো আমি এই ক্যাপচাটি ফিল করে নিচ্ছি। ফিল করে নেওয়ার পরে তোমরা এখান থেকে করবে হলো যে নিচে অপশনটি আছে নেক্সট করার অপশনটি, সেই নেক্সটে ক্লিক করবে। এরপরে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে চলে আসবে। উপরে ব্যক্তির নাম পাবে, রেফারেন্স নাম্বার পাবে, কত টাকা কাটবে, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে 1500 টাকা কাটবে। তারপরে হচ্ছে এখানে দেখো নিচে একটি অপশন আছে বক্স, যেখানে এখান থেকে তুমি চুজ করে নেবে যে তুমি কোন তারিখে আবেদনটি করবে। এই যে আমি বক্স করে দিলাম। এখানে তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট, সেই ডেটটি চুজ করে নেবে। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে যে সবুজগুলো হচ্ছে অ্যাভেলেবেল। তো আমি আজকের ডেটা 4 তারিখে চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর এখান থেকে করতে হবে হলো ওকে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এটি করার পর সোজা তোমার পেজটিকে রিডাইরেক্ট তোমাদের যে ব্যাংক, সেই ব্যাংকে নিয়ে চলে যাবে। তো আমি এখান থেকে আমার যে নেট ব্যাংকিং আছে, সেই নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টটি করব। তো পেমেন্টটি করে তারপরের প্রসেসটাই তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি। তো আমি এখান থেকে পেমেন্টটি করে দিয়েছি। পেমেন্টটি করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে সাকসেসফুলভাবে আমার পেমেন্টটি হয়ে গেছে। এখানে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন চলে এসছে। এখানে আমার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার চলে এসছে। তারপরে আমার যার নামে আবেদন করেছে তার নাম, রেফারেন্স নাম্বার, তারপরে কয় তারিখে আমার রিপোর্টিং আছে, কয়টার সময় আর কি আমাকে যেতে হবে, সব তথ্য চলে এসছে। এবার এই পেজটিকে প্রিন্ট আউট করে নিলেই কিন্তু কাজ কমপ্লিট। ভেরিফিকেশানের দিনে তুমি যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবে ভেরিফিকেশান করার জন্য, তার প্রথমে হচ্ছে তুমি যে ডকুমেন্টসগুলোর ডিটেলস এখানে ফিল আপ করলে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই 3টে অবশ্যই নেবে। তার সঙ্গে তুমি নেবে তোমার কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো, তারপর নেবে তোমার মা বাবার নাম লিখেছো, মা বাবার ডকুমেন্টসগুলো নেবে। তারপর হচ্ছে তোমার যত ডিওবি থেকে শুরু করে যত ডকুমেন্টস তোমার আছে, সব ডকুমেন্টসগুলো নিয়ে তারপর কিন্তু তুমি তোমার যে নিয়ারেস্ট লোকেশনটি চুজ করেছো ভেরিফিকেশানের জন্য, সেখানে গিয়ে উপস্থিত হতে লাগবে সেই টাইমের মধ্যে। ওখানে তুমি যখন পেমেন্ট করবে, যে স্লিপটি আমি দেখালাম যে প্রিন্ট আউট করে, ওখানে সব লিখে দেওয়া আছে রিপোর্টিং টাইম এবং ভিজিটিং টাইম। তো ওই টাইমের আগে তোমরা যে উপস্থিত থাকবে, সেখান থেকে ভেরিফিকেশান হয়ে গেলেই ব্যাস তোমাদের কাজ কিন্তু কমপ্লিট। তারপরে মোটামুটি ধরে রাখো মাস খানিকের মতন সময় লেগে যায় ভেরিফিকেশান হতে, আর 30 থেকে 45 দিনের মধ্যে প্রসেসিং হয়ে তোমার বাই পোস্টে তোমার বাড়িতে পাসপোর্ট চলে আসবে। বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট পাসপোর্টের তথ্যটি কেমন লাগলো লিখে জানিও, এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরে নতুন এক ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।